ঢাকার একটা চোরাই ক্লাব ঘর। চোরাই বলার যথেষ্ট একটা কারণ আছে, কারণ এখানে অবৈধভাবে রাত্রিবেলা পার্টি করা হয়। ভয়ানক সব নেশা করে মানুষরা, মেয়ে মানুষের সঙ্গে সময় কাটানো এখানে একেবারে সাধারণ বিষয় বলে বিবেচনা করা হয়। তবে আজকের বিষয়টি আলাদা, কারণ আজকের এই ক্লাবের অন্যতম কাস্টমার প্রেম নেওয়াজের 28তম জন্মদিন। প্রতিবার জন্মদিনে সে নাইট ক্লাব পুরোটা ভাড়া করে নেয়, সবার জন্য সব কিছু ফ্রি করে দেয়। তবে এখনও সে এসে উপস্থিত হয়নি। প্রেমের বার্থডে কেক দিয়ে নয়, বরং মদ দিয়ে উদযাপন করা হয়। নামি দামি সব ব্রাঞ্চ। হঠাৎ বাইরে শব্দ হয়, গড়গড় শব্দগুলো যেন রাস্তা শাসন করে বেড়াচ্ছে। ক্লাবে যে মেয়েটা ম্যানেজারের পদে আছে, তার বয়সই বা কত? অতীত তাকে এখানে নিয়ে এসেছে। তবে যাই হোক, সে মন প্রাণ দিয়ে যেই মানুষটার জন্য সব সময় অপেক্ষা করে থাকে, সে হচ্ছে প্রেম নেওয়াজ। তার প্রেম। মেয়েটির নাম ইরিন। মেয়েটির এমন কোনো নেশা নেই যে সে করেনি, এমন কোনো বাজে কাজ নেই যা তার করা বাকি। প্রেম আর তার মধ্যে এইসব দিক থেকে মিলের অভাব নেই। সে জানে প্রেম একদিন তারই হবে, কোনো না কোনোভাবে। নইলে কি এত এত মেয়ে থাকতে প্রেম বারবার তার কাছে আসে? ইরিন বাইরে বের হওয়ার আগেই দেখলো একদল মানুষ প্রেমকে ঘিরে রেখেছে। সে ভিড়ের মাঝ থেকে এক ঝলক প্রেমকে দেখলো। কালো চামড়ার জ্যাকেট, কোণেতে ধাতব গার্ড, হাতে শক্ত গ্লাভস, মুখে হেলমেট, কিন্তু ভেতর থেকে চোখের ধারো দৃষ্টি বেরিয়ে আসছে বিচারের ফাঁক দিয়ে। প্রেমের পাশের বাইকে অঙ্কুর আছে। ওরা বাইক রাইড থেকে মাত্র যে ফিরেছে তা বুঝতে বাকি রইল না ইরিনের। প্রেম ধীরে হেলমেটের লক খুলে মাথা থেকে টেনে নামালো। ভেতর থেকে ঘামে ভেজা চুলগুলো এলোমেলো হয়ে পড়ল কপালে। চোখে সেই শীতল বেপরা দৃষ্টি, ঠোঁটের কোণে এক চলতে বাঁকা হাসে। চারপাশের মেয়েরা মুহূর্তে কেমন যেন বদলে গেল। প্রেমকে দেখে তাদের দৃষ্টি যেন হিপনোটাইজ। দু একজন ফিসফিস করে নামটা বলল, প্রেম নেওয়া চলে এসেছে। মেয়েদের কেউ ছোটে লিপস্টিক ছড়িয়ে ফিসফিস করে হাসলো, কেউ আবার সোজা হয়ে দাঁড়িয়ে চুল ঠিক করতে লাগলো। কারো চোখে বিস্ময়, কারো চোখে কামনা, হয়তো প্রেমকে একটু ভালো করে দেখার, তার ভারী নিঃশ্বাসের পতনে নিজের ধ্বংস রেখে আনার। প্রেম আর দেরি করলো না। বাইক থেকে নামতেই ভারী বুচের শব্দ, মাটিতে বাজলো চকচক শব্দ। সে ঠান্ডা ভঙ্গিতে বাইকের চাবি এক ঝটকায় ছুঁড়ে মারল অঙ্কুরের দিকে। অঙ্কুর হকচকিয়ে গেল, কিন্তু মুহূর্তের চাবি ধরে ফেলল। চাবিটা পকেটে রেখে সেও নেমে পড়ল। দুই ধারের মানুষকে তখন সিকিউরিটি আটকে রেখেছে। প্রেম নেওয়াজের ভেতরে ঢোকার জন্য তো যথেষ্ট জায়গা দরকার, তাই না? ভেতরে ঢোকার আগে প্রেম আর পেছনে তাকালো না। ভিড়ের মাঝ দিয়ে মাথা উঁচু করে ঢুকে গেল ভেতরে। প্রেম ক্লাবে ঢুকতে পার্টি শুরু হলো। স্কটল্যান্ড থেকে আনা হুইস্কির বোতলে সবাই ডুবে গেল। তবে প্রেমের গান ছাড়া তো এই পার্টি অসম্পূর্ণ, তাই না? সে গান গাইতে গাইতে স্টেজে উঠলো মাঝরাতের দিকে। সেখানে উঠতে যাবে তার আগে একটা মাঝবয়সী ছেলে তাকে আচমকা ধাক্কা দিল। প্রেম কিচ্ছু বলল না। নেশা করেছে, হুঁশ হারিয়েছে। ধাক্কা লাগা কোনো বড় বিষয় নয়, তবে মাথাটা গরম হলো তখন যখন ওই ছেলেটি বলে উঠল, শালা তোর মা কি তোরে অন্ধ পয়দা করছে? এক্ষুনি তো মদের গ্লাসটা পড়তো। ব্যাস এইটুকু শুনেই প্রেমের মাথায় বিগড়ে যায়। টেবিলের উপর সিরিজ রাখা ছিল, তাতে ড্রাগস ছিল। প্রেম এক মুহূর্ত ভাবল না সে কি করছে, কোনটা ভুল কোনটা সঠিক। মুহূর্তে একসঙ্গে তিনটে সিরিজ একসঙ্গে তুলে গেঁথে দিল ছেলেটার গলার রক পরাপর। ক্লাবের সবাই এক লহমায় থেমে গেল। ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ে জবা করা মুরগির মতন ছটফট করতে সেখানে স্থির হয়ে গেল। সবাই তখন আতঙ্কে চুপসে আছে। প্রেম অঙ্কুরের দিকে তাকিয়ে বলল, ওর ব্যবস্থা কর। তারপর সবার দিকে তাকিয়ে ধমকে বলল, শালারা সার্কাস দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে, নাচস না কেন? নাচ সব ফুর্তি কর। সবাই সেই ধমকে এক মুহূর্ত স্থির থেকে পুনরায় স্বাভাবিক হয়ে গেল। ইরিন এসে প্রেমের কাছে হাত রাখতে প্রেম একবার সেই হাতের দিকে তাকালো বাঁকা চোখে। তারপর ইরিনকে বলল, হাত ছাড়াও। মেয়েদেরকে হাত দেওয়া যে নিতে পারি না তা তো জানোই। ইরিন হাত সরিয়ে মন খারাপ করলো, তারপর বলল, গান গাইবে না? গানের আর মুড নেই। তো কিসের মুড আছে?
সেই কথা জবাব দিল না প্রেম। তারপর চুপ থেকে পুনরায় বাঁকা হেসে বলল, উপরে চলো, দেখাচ্ছে কিসের মুড আছে। সকালে সিদ্দিক নওয়াজ প্রেমের রুমে আসে। ঘরে মদ সিগারেটের গন্ধ, জানলাগুলো আটকানো, পর্দা দেওয়া। প্রেমের আলো পছন্দ না, তবে কালো রং অনেক পছন্দ। পছন্দ অন্ধকার। তাই তো বাড়ির চারপাশে তার এত এত গাছপালা, যাতে করে ছায়া ঘিরে রাখে তার কাঠের বাড়িটিকে। প্রেম কুকুর বেশ পছন্দ করে। তার যে পোষা কুকুরটা আছে ওর নাম লোফে। কত বড় আর রোমশ একটা কুকুর। প্রেমের ঘরে এসে অপরিচিত কাউকে ঢুকতে দেয় না। একবার নতুন কাজের লোকটাকে কামড়ে দিয়েছিলাম, তারপর তো মানুষ ওর ঘরে আসতেও চায় না। সিদ্দিক উপর হয়ে শুয়ে থাকা প্রেমের চুলে হাত বুলিয়ে দেয়। মুখলেস জিজ্ঞেস করে, ও ফিরছে কখন জানো? কাট কইল তো 7টার দিকে। সিদ্দিক বড় একটা নিঃশ্বাস ফেলে। লুফির দিকে তাকালো। কুকুরটা প্রেমের পাশে বসে আছে, দেখছে তার মালিককে। বিপদের গন্ধ পেলেই হামলে পড়বে মনে মনে হয়তো, তাই ভাবছে। সিদ্দিক আফসোসে ভরা কণ্ঠে মুখলেসকে বলল, আমি ওকে মানুষ করতে পারিনি কালুর বাপ। ওকে আমি যথেষ্ট ভালোবাসা দিতে পারিনি। তবে তুমি তো জানো আমি চেষ্টা করেছি, তবুও ব্যর্থ কেন হলাম? সিদ্দিক রুমে চলে যাওয়ার পর প্রেম এপাশ ফিরে ঘুমিয়েছিল ঠিকই, কিন্তু তার ঘুম অনেক পাতলা। রুমে ঢুকতেই টের পায় সে ঘুমটা ভেঙে যায়। সে একটা সিগারেট ধরিয়ে ফোনের দিকে তাকায়। ভালোই তো সময় হয়েছে। দোয়া ছেড়ে লুফির দিকে তাকিয়ে বলল, কাম লুফি বেব, তোমার খিদে পেয়েছে তাই না? চলো তোমার খাওয়ার ব্যবস্থা করে। ভার্সিটি যাওয়ার পর আজ কেমন যেন ভালো লাগছিল না। ওই তৃষার ক্লাসেও লোক পাঠিয়েছিল প্রেম, সে আজ আসেনি। আসতে না আসতে ফাঁকিবাজি শুরু। শালিকার 2টো কামড় খাওয়ানো উচিত ছিল। এতক্ষণ হয়তো মুখটা ফুলে আলু আর ঠোঁটটা ফুলে কোতের মতো হয়ে গেছে। ভালোই হয়েছে, তাতে প্রেমের কি? বেশি বেয়াদবই মেয়ে। ছুটির সময় সিমলা বের হতেই প্রেম অঙ্কুরকে পাঠালো তার কাছে, জিজ্ঞেস করতে ওই বেয়াদবটা, ওর বেয়াদব বান্ধবীটা বাসা থেকে প্রেমকে সালাম দিয়ে যায়নি কেন। অঙ্কুর সঙ্গে সঙ্গে বলল, ভাই যা শুরু করেছেন, এই মেয়ে মরলেও তো বলবেন কবর থেকে উঠে এসে আমাকে সালাম কেন দিল না। প্রেম সেই কথা শুনে অঙ্কুরের দিকে তাকাতে সে চুপসে সরাসরি সিমলার পথ রুখে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, তোমার বান্ধবী কই? সিমলা চোখের কালো রঙের বঙ্গবন্ধুর মতো চশমাটা ঠিক করে বলল, সে বাসায়, ওর মুখ ফুলে বাংলাদেশের মানচিত্র হয়ে গেছে, তাই আসেনি। তো তুমি এলে কেন? রোদে পড়ে তোমার উজ্জ্বলতা নষ্ট হয়ে তো যেতে পারে। সমস্যা নেই, গ্লো অ্যান্ড লাভলি ব্যবহার করি। এইটা দিলে সুন্দর হয়ে যায়। যাই তো, আপনার মতো কাকও ময়ূর হয়ে যায়। তুমি যেহেতু আমার কথা বলছো, তাহলে সেটা কমপ্লিমেন্ট হিসেবে ধরে নেব। সিমলা মুচকি হাসল। তা দেখে অঙ্কুর বলল, ও মা গো, এভাবে হেসো না মেয়ে, আমার সুগার লেভেল বেড়ে যাবে। সিমলা মুচকি হাসল। তার সেটা দেখে অঙ্কুর থামতে না পেরে বলে উঠল, ইস, আবার হাসে। এভাবে হাসলে তোমার রাতের ঘুমটাই আসবে না। ঠিক তখনই সিমলার হাসি এসে পড়ল। সরাসরি অঙ্কুরের মুখে ছিটকে গেল হাসি। সরি, হঠাৎ করে চলে এসেছে। অঙ্কুর কোনো মতে নিজেকে সামলে নিয়ে মুঠোফোনে ভাবল, এভাবে একদিন আমাদের মাঝে ভালোবাসা চলে আসবে, বিয়েও চলে আসবে, ঘরভর্তি বাচ্চাও চলে আসবে। সিমলা মেয়েটা হুটহাট হাঁচি দেয়, আর না জানি কি কি দেবে। তাতে কি, ভালোবাসা এমন 2-4টা দেওয়া নেওয়া চলতেই থাকে। সিমলা যদি হাঁচি দেয়, আমি তাকে ভালোবাসা দেব, আদর দেব, ডজন ডজন বাচ্চাও দেব। স্বপ্নমগ্ন অঙ্কুরের ভাঙিয়ে দিল হঠাৎ প্রেম ভাইয়ের ফোন। একটু ধৈর্য নেই লোকটার। এভাবে চললে তো তার বিয়ের 1 মাস পরেই শোনা যাবে নেওয়াজ বংশের উত্তরাধিকার চলে এসেছে। ফোন ধরতে ওপাশ থেকে প্রেমের গম্ভীর স্বর ভেসে এলো, তুষার, খবর কি বললো সিমলা? সিমলা তো কিছু বলল না, কিন্তু আমি যে তাকে অনেক কিছু বলতে চাই। কি বলতে চাস? বলতে চাই, ওগো সিমলা, তুমি কি আমার জীবনে ডাটা হবে, যাকে ছাড়া আমার জীবন চলেই না। হা হলো না, উল্টো গম্ভীর গলায় বলল, কিন্তু তুই তো ওয়াইফাই ইউজার। ওই একটা হলেই তো হলো। তৃষা অনেক কষ্টে মেডিসিন খেয়ে ঠোঁটের ফোলা কমিয়েছে। জীবনটা তার বেদনার। এমন হারে দজ্জাল ছেলে তো কোনোদিনও সে দেখেনি। খবিসের ঘরের একটা তাচ্ছিরা আসবে, থু থু দিয়ে গরুর মাংস রান্না করে খাওয়াবে, এই বলে রাখছে তৃষা। তৃষার সব টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে।
একটা কাজও তো খুঁজতে হবে, এভাবে চললে তো হবে না। ওদিকে সিমলার মা কাল রাতে সিমলাকে পাশের ঘরে নিয়ে ফিসফিস করে বলেছিল, কিরে তোর বন্ধু আর কতদিন এখানে থাকবে? সত্যি করে বলতো, এই মেয়ে কোনো কাণ্ড ঘটিয়ে এখানে আসেনি তো? সেসব কথা তৃষার একটু ভালো লাগেনি। সে গুগল ম্যাপ খুলে রাস্তায় বের হয়, কিন্তু সে তো ভুলেই গেছে তার ফোনে চাচা নেই। এভাবে কি চলে? বিকেলের দিকে হাঁটতে হাঁটতেই একটা জিমের সামনে এগিয়ে চোখ থমকে যায়। এখানে হিসাব রক্ষকের জন্য একটা মেয়ে না হবে। যেই আমার জিম, ওখানে আর কত ইনকাম হয়? এই হিসাব তৃষা ক্যালকুলেটর ছাড়া হিসাব করে বের করতে পারবে। তৃষা বুক ফুরিয়ে জিমে যেতে তার এবার আত্মা বের হওয়ার উপক্রম হবে না। জিমে দেখে হ্যান্ডসামদের বাহার, একজনের কি বডি! উফ, এইসব দেখলেই তো নিজেকে নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে যায়। এই ছোট্ট হৃদয়টাকে আশ্রয় কেন্দ্র বানিয়ে ফেলেছে। যাকে দেখে তাকেই জায়গা দিয়ে দেয়, একটার পর একটা কন্টিনিউ টেন্সের মতো চলছে তো চলছেই। ব্যাগের থেকে জলদি আয়নাটা বের করে মুখটা দেখে, মেকআপ সব ঠিক তো আছে। হঠাৎ তার চোখ যায় একটা লোকের দিকে। আরে, এইটা সেই দিনের ওই হিরো না, যে তাকে কুকুরের হাত থেকে বাঁচাতে এসেছিল? বাইরে কি হট লাগছে রে! এই ছেলে তো পুরাই চকলেট বয়। এই ছেলেটার সঙ্গে এ নিয়ে 2 বার দেখা হলো। আল্লাহ, মনে হয় প্রেমের ইঙ্গিত দিচ্ছে। প্রত্যুষের শরীর এখন পুরো ভিজে গেছে ঘামে। কপাল থেকে নেমে আসা ফোঁটা চোখে পড়ছে। সে হাতের পশ্চাৎ ভাগ দিয়ে মুছে আবারও ভিজে উঠছে। গলা ও বুক জুড়ে ঘামের রেখা। টি শার্টের ভেতরে এমন ভিজে গেছে যে গায়ে আঁকড়ে লেগে আছে। সে গাঢ় নীল রঙের স্লিভলেস টি শার্ট পরেছে, যেটায় ঘাম জমে রং আরও গাঢ় হয়ে উঠেছে। বাইসেপ আর টাইসেপগুলো ফুলে উঠেছে চান চান, পেশিগুলো ঘামের ঝিলিক নিয়ে একেবারে স্পষ্ট। কালো ট্র্যাক প্যান্ট আর পরে আছে পাশে সরু ধূসর লাইন টানা। কবজিতে কালো জিম গ্লাভস, যেটা ভিজে গেছে, রং প্রায় চকচক করছে। গলায় একটা সাদা টাওয়াল ঝোলানো, সেটাও ভিজে ভারী হয়ে গেছে। কানে ছোট ইয়ারবাডস ঢোকানো, কিন্তু এখন গান শোনার চেয়ে তার নিজের হৃদস্পন্দনেরই শব্দ বেশি শোনা যাচ্ছে। তৃষা প্রত্যুষের সঙ্গে কথা বলার জন্য সুন্দর করে ফিটফাট হয়ে এগিয়ে যেতে পাশ থেকে একটা দানব লোকের সঙ্গে ধাক্কা খেয়ে একেবারে প্রত্যুষের পেছনে এসে থাপ করে পড়ল। জিওপার একেবারে কাছেই গালি চলে এসেছিল। ভোটকার বাচ্চা ভোটকা, তুই এই পেট নিয়ে জিম কেন করতে আসছিস? হ্যাঁ, অভিশাপ দিলাম, চিকন তো হইতেই পারবি না, উল্টা ব্লাস্ট হয়ে মরবি। তবে সামনে হ্যান্ডসাম ছেলে আছে, এইসব শুনলে পটার আগেই পালাবে। কি এমন ধপাস করে পড়লো তা দেখার জন্য সে পেছনে ফিরতে দেখলো সেই দিনে সেই তৃষা মেয়েটা পড়ে আছে। সে ফ্রিকুচকে তৃষাকে জিজ্ঞেস করলাম, আরে তুমি এভাবে ফ্লোরে পড়ে আছো যে? তৃষা চলতেই কপালে সানগ্লাসটা চোখে দিয়ে পড়ল। আরে দেখছেন না মশাই, এখানে শুয়ে শুয়ে জিম করছি। এটা কোন ধরনের জিম? তৃষা তখনও সেভাবে পড়ে আছে। লজ্জা লাগছে তার, কি কেলো হয়ে গেল। সে কোনো মতে ম্যানেজ করে বলল, মানে এটা চিৎপটাং জিম। প্রেম পাশে এসে গোসল সেরে নিল। ভেজা চুলের ডগা থেকে চপচপ করে পানি ঝরছে। সুঠম দেহের সঙ্গে কালো রঙের টাওয়ালটা কেমন করে জড়িয়ে আছে। এই প্রেমকে দেখে কার না কার প্রেমে পড়তে ইচ্ছে করবে। আয়নার সামনে দাঁড়াতে চোখ গেল বুকের দিকে। ডান পাশে বুকের উপর একটি হৃৎপিণ্ডের অসম্পূর্ণ চাচো, অথচ হৃৎপিণ্ড তো থাকে বাম পাশে। তবে প্রেম কেন ডান পাশে চাচু করলো? সে কি বোঝাতে চাইতেছে? অন্ধকারের ছায়াদের হৃৎপিণ্ড ডান পাশে থাকে। প্রেমের বয়স তখন 21। সেই সময় এই ট্যাটুটা করিয়েছিল, আর এই ট্যাটু করিয়েছিল ওই নাইট ক্লাবের ইরিন নামের মেয়েটির কাছ থেকে। ইরিনের বয়স তখন 18। ক্লাবের তাকে জোর করে আনা হয়েছিল, কিন্তু তার ট্যাটু করার হাত ছিল তারও। যদিও সব কিছু তখন ইরিনের জন্য নতুন ছিল, তবুও সেই দিন প্রেম হঠাৎ কী ভেবে এই ট্যাটুর সিদ্ধান্ত নিল তা সে নিজেই ভালো বলতে পারবে। জন্মদিন প্রেমের কাছে অভিশাপ ছাড়া কিচ্ছু নয়। আসলে নিজের জন্মকে সে অভিশাপ মনে করে।
তাই জন্মদিনের দিন বাসায় থাকে না সে। প্রচুর নেশা করে, বাইক রাইড করে, আর প্রতি বছর ক্লাবে একটা পার্টি দেয়। আসলে অন্যদের আনন্দ দেওয়ার আড়ালে সে যেন বলতে চায় কারো সুখ অন্যের দুঃখের কারণও হতে পারে। নেশা করতে জীবনে সুখ বলে কিছু থাকে না, অথচ যারা আজ নেশার দরজা এসে দাঁড়িয়েছে তারাও একদিন সুস্থ মানুষ ছিল। তারাও হয়তো স্বপ্ন দেখত, হাসত, কিন্তু জীবনের এক একটা অতীত দুঃখ আর যন্ত্রণা মানুষকে খারাপ করে দেয়। কেউ দুঃখ ভুলতে নেশার ধারস্থ হয়, কেউ ভালোবাসার ছলনায় শিকার হয়ে, কেউ পারিবারিক চাপে, কেউ বা পরকীয়ায় ব্যর্থতার আক্ষেপে নেশাকে বেছে নেয়। অথচ নেশা হচ্ছে বিশ্বাসঘাতক বন্ধু, ক্ষণিকের সুখের বদলে কেড়ে নেয় পুরো জীবনটাকে। প্রতি জন্মদিনে প্রেম আসে ইরিনের কাছে শুধু এই ট্যাটুটাকে ভরাট করার জন্য। বাকি সময়ে সে আর ইরিনের কাছে যায় না। প্রেমের জীবনে কোনো সঙ্গী নেই, সে নারী কিংবা সংসার কিছু চায় না। প্রেম মনে প্রাণে বিশ্বাস করে, তার মধ্যে ভালোবাসার অনুভূতি জন্মাতে পারে না। ভালোবাসা কিছু ঘৃণা করে। ইরিনের সঙ্গে একসময় বন্ধুত্ব ছিল, কিন্তু যখন প্রেম বুঝলো ইরিন তাকে অন্যভাবে দেখতে শুরু করেছে, তখন ধীরে ধীরে সরে যায়। এখনো প্রতি বছর শুধু ট্যাটুর জন্যই যায় সেখানে। উপরের রুমটায় বসে ইরিন ট্যাটুটা ভরাট করে, প্রেমও ভরাট করিয়ে চলে আসে। হয়তো যেদিন ট্যাটুটি পুরোপুরি শেষ হবে সেদিন থেকে আর কোনো দিন ইরিনের কাছে ফিরবে না। প্রেম সাদা রঙের শার্ট পরে নীল বাগানে গেল। নিজের হাতে গড়া ফুলের বাগান, গাছ ভর্তি নানা রঙের ফুল, দেখলেই মনে শান্তি নামে। তবে সবচেয়ে প্রিয় তার লাল গোলাপ। অনেকগুলো গাছ আছে। সে কয়েকটা গোলাপ কেটে ঘরে নিয়ে গেল, ফুলদানিতে পানি ভরে তাতে সাজিয়ে রাখবে। ফুলগুলো রেখে প্রেম গেল কিচেনে। ফ্রিজ থেকে বিফ বের করে যত্ন করে কাটতে শুরু করলো। বড় একটা হাড় সহ মাংস, হাতে সদ্য কেনা ধারালো চাপাতি। কাটতে হবে তো, কিন্তু তবুও কেমন যেন চাপাতি চালাতে ইচ্ছে হচ্ছিল না, তাই ফোনে গান ছেড়ে দিল। গান ছাড়া কাজ করতে প্রেমের বোরিং লাগে। ফোনে তখন বাজছে প্রেম আমার, ও প্রেম আমার। সুরের সঙ্গে মিলিয়ে প্রেম গুনগুন করে গাইছে, আর সেই সুরের ছন্দে মাংস কোপ বসাচ্ছে চাপাতি দিয়ে। এটাই তো প্রেমের কাছে আসল ফিলিংস। প্রত্যুষ সরাসরি এইখান থেকে শাওয়ার নিয়েই তৈরি হয়, তারপর তৃষাকে নিয়ে ক্যাফেটেরিয়ায় বসে। এই মেয়ের নামটাই জিজ্ঞেস করা হয়নি, তবে বারবার এর সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। প্রত্যুষ বিনয়ের সঙ্গে তৃষাকে জিজ্ঞেস করল, নাম কি তোমার? বাসা কোথায়? তৃষানু জায়াত। বাসা এই তো এদিকেই। তবে মনে মনে সে বলে উঠল, বাসা যেখানেই হোক না কেন, আপাতত তোমার মনের মধ্যে বানাতে চাই। এখানে কেন আসা? মানে জিম লাভার নাকি? হ্যাঁ হ্যাঁ, একেবারে ছোটকাল থেকে। কিন্তু আমার মনের মতো কোনো জিম সেন্টার বাংলাদেশে খুঁজেই পাচ্ছিলাম না। কিন্তু ওই জিমটা কিন্তু আহামরি ছিল না। আসলেই? হুম। ও আচ্ছা, তাহলে বোধহয় আমার দেখতে একটু সমস্যা হয়েছে। তোমার ট্রেনার আছে? মানে জিম ট্রেনার? নেই, তবে আপনি চাইলে হতে পারেন। হতে পারতাম, তবে আমার আরো অনেক কাজ আছে। আপনি কাজ কি করেন? মানুষ খুন। কি মানুষ খুন? মানে যারা মানুষ খুন করে তাদের খুঁজে বের করি। ওমা, পুলিশের লোক? না, ইন্টেলিজেন্স অফিসার। তার মানে তো আপনার মাথায় অনেক বেশি বুদ্ধি। বলা যায়। আপনার নামটাই তো জানলাম না। প্রত্যুষ দেওয়ান। এক মুহূর্ত প্রেমের নামটা মাথায় এলো তৃষার। আজকাল খালি প অক্ষরে নামের মানুষেরগুলোর সঙ্গেই দেখা সাক্ষাৎ হচ্ছে। তবুও দেখো না, কোথায় ওই প্রেম আর কোথায় এই প্রত্যুষ দেওয়ান। হঠাৎ ঠিক তৃষার সামনে সিটে বরাবর দুজন ছেলে এসে বসলো। এতক্ষণ দুজনেই পিছনে ছিল। প্রত্যুষ বিষয়টি লক্ষ্য করে, তবে সে কেবল একবার তাকিয়ে আবারও ফোনের দিকে তাকায়। এখানে সে এমনি এমনি আসেনি, তৃষা তো অজুহাত ছিল, একটা বিষয়ে তদন্তের জন্যই আসা। তবে তদন্ত হবে কি করে? ক্রিমিনাল যে ডিল করতে এখনো এলো না। হঠাৎ তৃষা ফোনের স্ক্রিনে অফ করে দেখলো ছোট লিপস্টিক কেমন যেন একটা ফিকে হয়ে গেছে। সমস্যা একটাই, কিছু খেলে লিপস্টিক পেটে চলা যায়, হোক তাক অনেক দামি লিপস্টিক কিংবা ওয়াটারপ্রুফ।
এখন এই হ্যান্ডসামের সামনে তো আর লিপস্টিক লাগানো যাবে না। তাতে তো বোঝাতে হবে টি শার্ট ঠোঁট জন্ম থেকেই এমন। বিড়ি খাওয়াদের মতো নয়, বরং জন্মের দিন থেকেই লিপস্টিক দেওয়া সব পয়দা হয়েছিল। এখন খালি কালার চেঞ্জ হয়। সে প্রত্যুষকে বলল, আমি একটু ওয়াশরুম থেকে আসছি, জাস্ট 2 মিনিট। হ্যাঁ শিওর। মেল আর ফিমেল ওয়াশরুম পাশাপাশি, তবে ওয়াশরুমে তৃষা গেল না, গেল বেসিনের আয়নার সামনে। সে উঠে যেতে ছেলে দুটো উঠে গেল, যেতে যেতেই বলল, আব্বে হালা করক জিনিস একখান এরে হাতছাড়া করি কেলা কত। হাচা খাইছস কাদের? তবে মাইয়া মনে হয় না পুরান ঢাকার। তাতে কি, জিনিস তো জব্বর। তারা ওয়াশরুমের দিকে যায়। প্রত্যুষ একটা মুচকি হাসি দিয়ে ফোনটা পকেটে রেখে তাদের পেছনে ওয়াশরুমের দিকে যায়। ছেলে দুটোর মধ্যকার একজন তৃষার পেছনে এসে দাঁড়াতে তৃষা আয়নার দিকে তাকে তার সঙ্গে দৃষ্টি মেলায়। তার হয়তো বুঝতে বাকি নেই ছেলে দুটো তাকে দেখে বিশ্রী হাসি দেয়। সেই হাসি দেখে আস্তে করে ব্যাগের ভিতর হাত ঢুকিয়ে দেয়। সেখান থেকে কাটার বের করার আগেই দরজার সামনে প্রত্যুষ এসে দাঁড়ায়। ছেলে দুটোর উদ্দেশ্যেই বলে, বলো কোন হাসপাতালে যেতে চাও আর কেমন থেরাপি লাগবে? তৃষা ততক্ষণে আর কাটার বের করলো না, তবে ভেবেছিল বিষয়টা শেষ হবে এখানে, কিন্তু না। প্রত্যুষ কাদের নামক ছেলেটিকে বলল, কোন হাসপাতালে যাবা বলো, সেখানকার সিট বুকিং দিতে হবে তো। সেটা কিছু বুঝে ওঠার আগে প্রত্যুষ তার গায়ে হাত তুলল। নাক বরাবর কয়েকটা ঘুষি দিতেই রক্ত বেরিয়ে এলো। পাশের ছেলেটার শক্তি হচ্ছে না প্রত্যুষের হাত থেকে তার বন্ধুকে রক্ষা করার। ওদিকে তৃষা তো কেবল হাঁ হয়ে রইল। এ তো জেন্টলম্যান এই ছেলের মার দেওয়ার স্টাইল কি জস। সে জানে কোথায় মারলে শত্রুকে সহজে নাজেহাল করা যাবে। ছেলেগুলো দৌড়ে পালিয়েছে, তাই প্রত্যুষ নিজের গলা ঠিক করে বলল, ধ্যাত, সকালেই তো আয়রন করেছিলাম, যাক ব্যাপার না। তৃষা তুমি ঠিক আছো? তৃষার তো কোনো পাত্তা নেই, সে হাঁ করে প্রত্যুষকে দেখছে। ঠিক আছো তৃষা? কথা বলছো না যে? তৃষা প্রত্যুষের দিকে ওভাবেই তাকিয়ে রইল। এতদিনে মনের মতো ছেলে পেয়েছে, বউ হলে তো এরই হবে, কিন্তু পটাবে কেমন করে? হঠাৎ তৃষার মাথায় বুদ্ধি এলো। এই বুদ্ধি হলো ছেলে পটানোর বুদ্ধি নাম্বার 1। কাজে না লাগলে বাকিগুলো ট্রাই করবে। তৃষার চোখ পিটপিট করে কপালে হাত দিয়ে পড়ল, ঠিক নেই আমি অজ্ঞান হয়ে যাব, মাথাটা ঘুরছে। ওমা গেলাম পড়ে, কেউ প্লিজ আমায় কোলে নিয়ে হেল্প করুন। বলতে না বলতে থাপ্পাস করে প্রত্যুষের গায়ে হেলে পড়তে যাবে, তার আগেই প্রত্যুষের কল এলো। সে সাইড হতেই থাপ্পাস করে আবারও তৃষা পড়ে গেল। তাহা দেখে প্রত্যুষ তার দিকে চেয়ে বলল, এখানেও বুঝি চিৎপটাং জিম করছেন, নাকি এটা বাথরুম জিম? কালুর বাপ লুঙ্গি হাঁ করে বিছানা শুয়ে আছে, খালি গায়ে হাওয়া বাতাস লাগালে হবে নাকি? দেহ মন সকল অঙ্গ প্রত্যঙ্গের জন্য হাওয়া বাতাস গুরুত্বপূর্ণ। ইদানিং কালুর বাপের বিয়ে ফিলিংস পায়, করেই ফেলবে নাকি? তাছাড়া এলাকার মেয়েগুলো তো বিশাল জ্বালায় তাকে, সুন্দর হয়ে পড়েছে বিপদে। ইস, মাঝে মাঝে নিজেই লজ্জা করে। বউ নার্গিসের স্মরণে তার একটা গান গাইতে ইচ্ছে করছে, গাইবে নাকি? দরজাটা তখন খোলাই ছিল। হঠাৎ করে সিদ্দিক নেওয়াজ আচমকা ঘরের মধ্যে ঢুকে কালুর বাপকে এই অবস্থায় দেখে তো তার মাথাটা গোল গোল ঘুরতে শুরু করলো। মোপ্রেস জলদি উঠে বসে লুঙ্গি ঠিক করতে করতেই সিদ্দিক বলল, ওই পচে যাওয়া যোগটাকে গ্যালারির ফটোর মতো প্রদর্শন না করলে কি নয়, বুড়ো বয়সে ভীমরতি। যা দুষ্ট, ওদিকে নজর দিলেই কি নয়। কালুর বাপ ক্ষমা করবেন, সবাইকে তো আজকাল নার্গিস মনে হয়, কাকে যে কি বলে ফেলে। তবে আপনি কিন্তু আমার বিশেষ অঙ্গ প্রত্যঙ্গকে অপমান করছেন। ঠ্যাঙ্গা করছি, যাও গিয়ে আমার নাতের জন্য খাসা মেয়ে খুঁজে আনো। হেতিজা প্রেমার চোখে শশা লাগিয়ে রাখতে বলেছিল। প্রেমা সেই শশা খেয়ে বসে আছে। এই রূপচর্চা কত কঠিন কাজ, আর তার এসবের দরকার কি? সে তো এমনিতেই ছাক্কাস আছে। সেদিন কালো গাইটা নিয়ে প্রেম ভাই লেদার জ্যাকেটটা পরে যখন বাসা থেকে বের হচ্ছিল, তখন তো প্রেমা আরও একবার তার প্রেমে পড়ল। উফ, চোখের চশমা আর বডিটা কি আকর্ষণীয়, দেখলেই মন চায় বউ হয়ে যেতে। রাতে এই এমন একটা পুরুষ তার পাশে থাকবে ভাবলে ঘাই কাটা দেয়। প্রেমার মা সেদিন প্রেমাকে জিজ্ঞেস করেছিল, হ্যাঁ রে প্রেমা, তোর কেমন ছেলে পছন্দ? প্রেমা ড্রাইভিং সিটে বসা প্রেমকে দেখে বলেছিল, একটা ড্রাইভারকে চাই,
অমন ছেলে হলেই হবে। রাত তখন 10টা বাজে। প্রেম ভাই ফিরবে আরও রাতে। আজকে সবাই ঘুমালে চুপি চুপি। প্রেম ভাইয়ের রুমে যাবে প্রেমা। প্রেম ভাই কোলবালিশ ছাড়া ঘুমাতে পারে না। সে গিয়ে প্রেম ভাইয়ের কোলবালিশ সরিয়ে না হয় সান্ত্বনা স্বরূপ তার কোলবালিশ হয়ে যাবে, কিন্তু প্রত্যুষ ভাই যেন এসব না জানে। ওই লোক প্রেম ভাইকে যেন কেন এত পছন্দ, ওই লোক প্রেম ভাইকে যে কেন এত অপছন্দ করে, মানে দুজনের মধ্যে বনেই না, বনবে কি করে? একজন ক্রিমিনাল তো অন্যজন আইনের লোক, বাট ক্রিমিনাল হয়েছে তাতে কি? প্রেমার ওসব ভালো লাগে। রাগ করে প্রেম তাকে যখন ধমক দেয় তখন ডার্ক একটা ভাইব আসে, কিংবা কখনো যখন রাগের বশে একেবারে কাছে এসে শক্ত করে থুতনিটা চেপে ধরে, তখন তো লজ্জায় ব্যথায় যন্ত্রণায় সব ভুলেই যায়। কবে বিয়ে হবে? আচ্ছা, ওই ক্রিমিনালটার সঙ্গে তার বিয়ে হলে সে বাচ্চাটার নাম কি রাখবে? দুজনের নামই তো প দিয়ে। আজকে ফেসবুক গ্রুপে একটা সাহায্যমূলক পোস্ট করতে হবে, দেখা যাক কে সুন্দর নাম সাজেস্ট করে। হঠাৎ হেতিজা রুমে ঢুকে বললেন, হ্যাঁ রে প্রেমা, তোর মন মতো একটা ছেলের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি। ছেলে কি করে? বাসের ড্রাইভার। কি কি মানে আবার কি? তুই না সেদিন বললি ড্রাইভারের সঙ্গে বিয়ে করবি? ছেলে একটু কালো আর খাটো, কিন্তু ওর দুটো বাস আছে, একটা সে নিজে চালায়, অন্যটা ভাড়া দেওয়া। দেখিস একদিন কোটিপতি হবি তোরা। অমিতাভ বচ্চনের সূর্য বংশ ছবিটা দেখিসনি? হীরা কেমন বাস চালিয়ে কোটিপতি হয়, তুই আর ওই ড্রাইভারও হবি একদিন। আম্মু! প্রেম সকালে ভার্সিটি এসে দেখে আজকেও তৃষা আসেনি। কত বড় সাহস ওই মেয়ের! পরপর দুদিন সালাম দেয়নি প্রেমকে। ওর তো উচিত ছিল দুদিনের সালাম একেবারে বাসা থেকে ঘামে ভরে কুরিয়ার করার। করলো কি? কত রিডিকুলাস একটা মেয়ে। মন তো চাই থোড়ে চুলগুলো কেটে দিতে। শালের ঘরে শালি তার ছেড়া একটা। আসুক এবার চুলে চুইংগাম লাগিয়ে দেব। সারাদিন এইসব বলে নিজেকে চুপ করিয়ে রাখলো। শেষে গিয়ে সিমলাকে হুমকি থামকি দিয়ে অ্যাড্রেস নিয়ে বাসা গিয়ে হাজির হয়। সিমলার বাবা মা গিয়েছে দাওয়াতে। বাসা তখন পুরো ফাঁকা। সিমলা যে হাঁক বাড়িয়ে কল করে তৃষাকে সতর্ক বার্তা দিবে তার উপায় নেই, থাকবে কি করে? অঙ্কুরের দায়িত্বে সিমলাকে রেখে গেছে প্রেম। ফোনটা কেড়ে নিয়েছে সে। তৃষা তখন মুখে বেসন লাগিয়ে বসে আছে। ইস, আবার কখন না কখন প্রত্যুষের সঙ্গে দেখা হয়ে যায়। ফেসবুক আইডিও ছলে বলে কৌশলে নিয়েছে সে। এইবার একটা নক দিলেই হয়। সে তো ব্যস্ত মানুষ, এখন দেওয়া যাবে না। তৃষা মুখটা ধুয়ে বসতে যাবে রুমে, সঙ্গে সঙ্গে দরজায় কে যেন কলিং বেল প্রেস করলো। এই ফাটা গোবিন্দ এমন সময় এলো, তোমার চোর নাকি? রান্নাঘর থেকে বটি হাতে আস্তে আস্তে এগিয়ে এলো তৃষা। দরজা খুলতে প্রেমকে দেখলো। প্রেম বলল, এই বালমার্কে বাসাটা লিফটে লাগাতে পারে না? 5 তলা উঠতে গিয়ে পা ব্যথা হয়ে গেল। আপনি? না, তোমার ভাতার। প্রেম ভাইয়া, আপনি এখানে কি করে? প্রেম তৃষাকে ধাক্কা মেরে ভেতরে ঢুকে পড়ল। পেছন ফিরে তৃষাকে দেখে বলল, গায়ে মন ভেজে কেন? খুব পরিশ্রমী কাজ করেছে মনে হচ্ছে। ঘরে কেউ আছে নাকি? আপনি এখান থেকে যাবেন? প্রেম পাত্তা না দিয়ে সরাসরি বিছানায় গিয়ে বসলো। তারপর বলল, বিছানায় এসো। কেন? আপনি কি আমার ইজ্জত হরণ করতে চান নাকি? আইনের লোককে কল করব। তোর ইজ্জত আছে? তুই ভালো ভালো বিছানায় আসবি? আমি আসলে কিন্তু পরে বিছানা থেকে ওঠার শক্তিও পাবি না, বলে রাখছে। আরে আরে, ভয় দেখাবে না, আসছি তো। এই তো আমার ব্যাড পেজ। আরে ট্যাবলেট, জলদি বিছানা আসো না। পা দুটো যে তোমাদের লিফট ছাড়া বাড়ির 5 তলা উঠতে গিয়ে ব্যথা হয়ে গেল। এখন টিপে দেবে না? কেন? আমি কি আপনার বউ নাকি? এত পা টেপানোর শক্ত একটা মেয়ে দেখে বিয়ে করে টেপান না? কি টিপাবো শোনা? আমার ইয়ে। প্রেম তৃষার দিকে তাকে নরম গলায় বলল, আসো টিপে দেই। এই লোক, আমি আমার গলার কথা বলেছি। তো আমিও তো সেটাই বললাম, আসো গলা টিপে দেই, দেশের জনসংখ্যা কমবে। প্রেম পুনরায় তৃষার দিকে তাকিয়ে বলল, জামা বদলে এসো। ভেজা জামাতে আমাকে হ্যারাস করছো? আমি নিয়ন্ত্রণ হারালে কি করব জানো তো? কি আর করবেন? শরীরটাও বলবেন টিপে দিতে? আপনি তো পারেন শুধু চ্যাটিং চ্যাটিং কথা বলতে। আর পারেন কোন বালটা? মুখটা খালি খারাপ করেন আপনি। এ বিদায় হন এখন। আঙ্কেল আন্টি আসলে কি মনে করবে? রুমের মধ্যে আমি আর একটা ছেলে,
একটা সুন্দরী মেয়ে ইজ্জত এইভাবে নষ্ট করতে পারে না প্রেম ভাইয়া, আপনি পারেন না। এই ওয়াশরুমটা কই ট্যাবলেট? কি করতে যাবেন সেখানে? আয় আমার সাথে ভেতরে, দেখায় কি করতে যাব। না, আমার লজ্জা করে। তো লজ্জা আমি মুতে ফ্লাশ করি। তৃষা প্রেমকে ওয়াশরুম দেখিয়ে দেয়। প্রেম ওয়াশরুমে ঢুকতেই তৃষা বাড়ি থেকে দরজা লাগিয়ে দেয়। আজকে এটাকে ওয়াশরুমে আটকে পুরো মহল্লার মানুষ ডেকে চোর বলে গণধোলাই খাওয়ালে কেমন হবে? সেই সেই প্রেম ভাই, এত সময় লাগে নাকি? কেন, শরবত খাওয়ার অনেক তাড়া নাকি? বোতল ভরে নিয়ে আসছি, ওয়েট কর। ছ্যা, মুখ দিয়ে একটা ভালো কথা বের হয় না। প্রেম ওয়াশরুমের দরজা খুলতেই দেখলো বাইরে দিয়ে দরজা লাগানো। প্রেমের তো তখন মেজাজ গরম হওয়ার পথে। সে ভেতর থেকে চেঁচিয়ে উঠল, আরে ট্যাবলেট দরজা খোল। ইস্যু করার জন্য প্রেম নেওয়াজ আমার বাড়ি খুঁজে এখানে এসছে, তাকে কি ছেড়ে দেই কিভাবে বলুন তো? প্রেম ভাই, আপনি আর কোনোদিনও এই বাথরুম থেকে বের হতে পারবেন না, রাক্ষস বেড়া। একবার বের হতে বলে তৃষার বাচ্চা, প্রথম শিকারটা কিন্তু তুই হবে। শালে দরজা খোল। কি করবে না করবে ভাবতে ভাবতে দরজা খুলে দিতে প্রেম এক ঝটকা তৃষার গলায় চেপে ধরল। তৃষার একেবারে দম বন্ধ হয়ে এলো, চোখ মুখ উল্টে আসলো। প্রেম কেবল 1 ইঞ্চি দূরত্বে। তৃষা নিঃশ্বাসের শব্দ সে শুনতে পাচ্ছে, তবে তৃষার ফর্সা মুখটা লাল হয়ে আসতেই সে তৃষাকে ছেড়ে দিল। তৃষা কাশতে কাশতে নিজেকে কোনো মতে সামলাতে প্রেম তাড়া করে বলল, জামা বদলে জলদি নিচে আসো। কেন? যাবো কোথাও একটা। যাব না আমি। শিমলা কিন্তু ভার্সিটিতে বন্দি, তুমি অন্তত চাও না তোমার বান্ধবীর ইজ্জতটা এই নিলামে উঠুক? আচ্ছা, যাওয়া লাগবে না, আমি কল দিয়ে অঙ্কুরকে তার কাজটা সেরেই ফেলতে না হয় বলছে, কি বলো? এই না না, আসি আমি। ওয়েট, তবে বলুন বাইরে নিয়ে গিয়ে কি করবেন? ফিজিওলজির চ্যাপ্টার পড়াবো। 2 দিন ভার্সিটিতে আসনি, ক্লাস তো মিস হয়ে গেল। সিনিয়র হিসেবে তো আমার একটা দায়িত্ববোধ আছে, তাই না? বলো বাদুর মুখে। যুবরাজের সামনে নির্বাচন, টানা চাপের এই সময়টাই তার যেন আর ভালো লাগছে না। একটু আগে সভা থেকে বের হয়ে রাফসানকে বলল, এই গবেট, তৃষার কোনো খোঁজ পেলে কি? ভাই, জাস্ট এতটুকু পেরেছি যে তৃষা ম্যাডাম ঢাকা গিয়েছেন। ঢাকা তো আর ফাঁকা না যে ঠিকানা না জেনেই ওকে পেয়ে যাব। জলদি খুঁজে বের করো, এভাবে আর ভালো লাগছে না। ইলেকশনের আগে একটা বিয়ে না করলেই নয়, বিয়ে শাদি করে রিল্যাক্স হওয়ার একটা ব্যাপার আছে তো। ভাই, বিয়ের আশা ছেড়ে দেন। মানে কি? ভাই, দেশে কি আর মেয়ে নেই? ওই তৃষাকেই করতে হবে। হ্যাঁ, করতে ওকেই হবে। তো তুমি কি করবে? তাহলে আপনার বউ গিয়ে আপনি খুঁজেন বাসর। কি এত বড় সাহস? ও, এই ছিল তোমার মনে? আরে, আমি বিয়ে করে বাসর করব বলছি? আরে ভাই, আপনার তৃষাকে করব বলছি, নিজের জন্য কাউকে খুঁজে তাকে করব। ও, সেটা বলো। তো এতক্ষণ কি জাপানিটা বলছিলাম? রাফসান মনে মনে গর্জে উঠতে যুবরাজ পুনরায় জিজ্ঞেস, বাসরটা তুমিই সাজাবে আমার? আগে তো খুঁজে বের করেন আপনার না হওয়া হারানো বউকে। মরার আগে স্বর্গে যাওয়ার দান্দা। ছ্যাঃ। সিদ্দিক নেওয়াজ বারান্দা বসে আছেন। এই বারান্দা বেশিরভাগ সময় কাটে তার। বারান্দা দিয়ে প্রেমের কাঠের বাড়ির চারপাশে অবস্থিত গাছপালাগুলো আবছা দেখা যায়। এই প্রেম ছাড়া তার যে আর কেউ নেই। প্রেম হারিয়ে গেলে এই বংশ হারিয়ে যাবে। সিদ্দিক নেওয়াজ তার বাবার ঘরে একাই ছেলে ছিল, বাকি 4 জনই ছিল মেয়ে। এই সিদ্দিক নেওয়াজের ঘরেও 1 ছেলে 1 মেয়ে জন্ম নেয়। বড় ছেলে পরাগ নেওয়াজ, ছোট মেয়ে হেতিজা। পরাগের বিয়ে দেওয়ার হয় তার পছন্দের মেয়ের সঙ্গে। প্রেমের মায়ের নাম হিমিকা গুলজার। কত ভালোই না ছিল শুরুর দিকে তাদের সম্পর্ক। তারপর একদিন সব ধ্বংস হলো। সেই ধ্বংস প্রেমের জীবনটাকে যে বরবাদ করলো। আজও ধ্বংসের অনলে জ্বলছে প্রেম। কি দোষ ছিল ছোট্ট ছেলেটার? বাবা মায়ের ভালোবাসা তো তার তখন বড্ড দরকার ছিল, তবে দুজনের স্বার্থপরতা শেষ করলো তাকে। তারা আজ নেই, তবে প্রেমের ধ্বংস থামার নাম নেই। সিদ্দিক নেওয়াজের অনেক শখ, নাতি সংসার দেখবেন, নাতবউ দেখবেন। এই বাড়িতে আবার বাচ্চাদের হই হট্টগোল শুনতে পাওয়া যাবে। প্রেম ব্যবসা সামলাবে, সব সুন্দর হবে। কি জানি কখনো এই শেষ ইচ্ছেগুলো পূরণ হবে কিনা তার, নাকি শেষ ইচ্ছে বুকে পুষে শেষ বিদায় নিতে হবে তাকে। প্রত্যুষের শরীরটা কেমন যেন ম্যাচ করছে। অফিসে এত কাজ,
একজন কর্মী এসে তাকে চা দিয়ে গেল। এবার মনে হচ্ছে বিয়ে শাদিটা করাটা কত গুরুত্বপূর্ণ। এই যে শরীর ব্যথা করছে, কাজ শেষে বাসায় ফিরলেই তো নিশ্চয়ই রাতে বউ ব্যথার মলম লাগিয়ে মালিশ করে দিত। তারপর সেই মালিশ ধীরে ধীরে রূপ নিত হাজার চোখের নালিশে। ধ্যাত, এই রোমান্টিকের ভূত ঘাড়ে কেন চাপছে হঠাৎ? কত কাজ বাকি, এখনো সেই খুনির সম্পর্কে একটা ক্লু পাওয়া যায়নি। এইভাবে চললে হবে? তাছাড়া কাল রাতে ক্লাবে প্রেম নেওয়াজ একটা খুন করেছে, ইচ্ছে তো করে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে, তবে ভাই হয়তো। নানু ভাইয়ের মুখের দিকে চেয়ে চুপ করে যায় প্রত্যুষ, বারবার বাঁচিয়ে দেয় প্রেমকে। কথায় আছে না, কেউ পাপ করে আর কেউ সাফ করে। প্রত্যুষ একটা ফাইল হাতে তুলতে সেখানে একটা নাম লক্ষ্য করে থমকে যায়, পাপন কাছে। এই পাপন নামটা সহ্য হয় না প্রত্যুষের। ফেলে আসা অতীত সে ভুলতে পারেনি বাবার সে বিভীষিকাময় ফেলে আসা অধ্যায়। বাবা এমন না হলেও পারত। নেশা তার জীবনটাও কেড়ে নিল আর মাকে করলো বিধবা। সন্তানগুলো বড় হলো বাবাহীন। এই শিমলা মেয়েটা এত বেশি কিউট কেন? ওকে তো ধরে বেঁধে সংসার করে ফেলা উচিত। এমনভাবে কাউকে মনে ধরে বুঝি? শিমলা ভয় এখনো কাঁপছে। না জানি বাসায় গিয়ে ওই প্রেম তার বান্ধবীর সাথে কি থেকে কি করে ফেলে। এদিকে এই অঙ্কুর তো সামনে এমন গুন্ডার মতো বসে আছে। না পারছে সে ভয় উঠতে, না পারছে কিছু বলতে। ভয় কাঁপতে থাকা শিমলাকে দেখে অঙ্কুর শেষ পর্যন্ত বলল, ভয়ের কিছু নাই, আমি তো মানুষ, বাঘ নই। পুরুষ মানুষ তো। তাতে কি হয়েছে? মানুষ তো। ভালোবাসো কাউকে? বাসি না তো। অঙ্কুরের মুখে ফুচ করে হাসি ফুটল। ভেবেছিল শিমলা অন্য কাউকে ভালোবাসে, সেই ছেলেকে মারধর করে তুলে এনে শিমলাকে বিয়ে করতে হবে। এখন দেখছে তার রাস্তা তো ক্লিয়ার। চোখে চশমা ছাড়া কিছুই দেখো না? ঝাপসা লাগে। তাহলে তোমার চোখ দুটো হয়ে যায়। আমার চোখ দিয়ে না হয় তুমি জগৎ দেখলে, ব্যাপারটা মন্দ হয় না বলো? কি বোঝাতে চাইছেন ভাইয়া? না বুঝলে একটা লাল বেনারসি কারো গায়ে জলদি জড়িয়ে যাবে। বুঝলাম না। বোঝানোর জন্য অঙ্কুর তো আছে। আছে, কতটা শুনি? যতটা কাছে থাকলে হৃদয়ের ধুকপুকানি শুনতে পাওয়া যায়। শিমলা মুচকি একটু হাসে দিয়ে চুপ করে যায়। অঙ্কুর বাদর ছেলের মতো তাকিয়ে আছে তারই পানে। চোখের পলক পড়ছে না, তবে চোখ দুটো বলছে হাজারো কথা। শিমলার কি সেই কথা শোনা উচিত হবে? তার অবাধ্য মনটা ভাবনে ডুব দিল। সাদা রঙের একটা জর্জেট কামিজ পরে রুম থেকে বের হয়েছিল তৃষা। প্রেম ভাই একবার তাকে দেখে চোখ সরু করে বলল, কে মরলো টলো নাকি? নাকি আগে ইঙ্গিত দিয়ে বোঝাতে চাইছ আমার সঙ্গে গেলে সাদা কাপড়টাই পার্মানেন্ট হয়ে যাবে তোমার জন্য? এখন কবরে গিয়ে তো আর ড্রেস বদলাতে পারবে না। তৃষা মুখ ভেঙচি কেটে কালো রঙের একটা জামা পরে আছে। এটা প্রেম ভাইয়ের মনে হয় পছন্দই হয়েছে। তাকে তো বেশিরভাগ কালো জিনিসই ব্যবহার করতে দেখা যায়। কি একটা অবস্থা! তাই তো তৃষা বলে, যে কিনা নিজেই অন্ধকার, সে কেমন করে আলোকে সহ্য করতে পারবে? নিচে বাইকের কাছে যেতে তৃষা দেখলো সেখানে দুটো হেলমেট আছে। বাপরে, প্রেম ভাইয়ের বাইকে উঠবে সে? তৃষার ভয় ভয় করছে বাইক অ্যাক্সিডেন্ট করে তাকে মারার ধান্দা করছে না তো? দুনিয়ায় প্রেম ভাই এমন এক মহৎ ব্যক্তি যাকে তৃষা এক সেকেন্ডের জন্য বিশ্বাস করতে ভয় পায়। আপনি তো দুটো হেলমেট এনেছেন দেখছি। পরিকল্পিত খুন, তাই না? তুমি খুন করতে প্রেম নেওয়ার পরিকল্পনার দরকার নেই। এখন জলদি বাইকে উঠে বসো। বাইক করতে তো পারো, এক্সপেক্ট করো না প্রেম তোমায় কোলে করে বাইকে বসাবে। আর দুটো হেলমেট এনেছি কারণ রাস্তায় পুলিশ ধরলে তোমার জন্য আমি জরিমানা দিতে পারবো না। লস প্রজেক্টে প্রেম নেওয়াজ ইনভেস্ট করে না। তৃষা মনে মনে ইচ্ছে মতো গালাগাল করতে থাকলো। মুখ ফিংচি কেটে ইচ্ছে মতো মনে মনে খাস বাংলায় গালি দিল। মুখের এমন দশা দেখে প্রেম বলা, তৃষা এত গালি দিস না আম্মা, মুখের তো একটা বিশ্রাম আছে। তোর ওইটা তো মুখ না, আমার নানির আমলের ভাঙা রেডিও, একবার শুরু হলে বাঁচতেই থাকে। চুপ হয়ে যায়। মুখটা ছোট করতে প্রেম বলো, রাগ করেছি কিন্তু আমি। তো আমি কি করব? রাগ ভাঙান সিনিয়র ভাইয়া। ওয়েট, জলদি বাইক উঠে বসো। আজকে ইট ভাঙার মেশিন দিয়ে তোমার রাগকে আমি ভাঙাবো। দাঁড়াও। তৃষার আর কথা না বাড়িয়ে বাইকে উঠে বসে। কই ভেবেছিল প্রত্যুষের বাইকে উঠে বসবে, এখন তো এই খবিসের বাইকে বসতে হচ্ছে। কোন দিন জানি বাথরুমের দরজা ভেঙে তৃষাকে হুমকি দিয়ে বাইরে নিয়ে যায়। তৃষা হেলমেট পরতে গিয়ে চুলের সঙ্গে প্যাচ লাগিয়ে ফেলে। সেটা দেখে প্রেম চোখ রাঙিয়ে তাকে হেলমেট পরিয়ে দিতে বলল,
বলতি তোমার তো এটাও হয় না, বাংলা ছেড়ে কিছু পারো না দেখছে। ভাত রান্না করতে পারো? তোমার স্বামীর কপালে তো দেখছে অঙ্কুরে 10 বছর আগের ফটো চ্যাঙ্গের থেকেও বেশি ছিদ্র আছে। মহাশয়ের দুঃখ আমাশা হয়ে যাবে, ভাবলে দুঃখ পাচ্ছে আমার। বেচারে বউ বাল ছাড়া কিছু করতে পারে না। হাঁস মুরগি পারে ডিম, কিন্তু বাল আবার কে পারে? কেন শোনো, তুমি তো পারার জন্য তো আছোই। বাইকে উঠে বসতে প্রেম মাইক চালু করার আগে হেলমেটটা মাথা দিয়ে তৃষাকে বলল, অনেক জোরে চালাবো, ভয় করলে শক্ত করে চেপে ধরবে পাদর মুখে। কারণ যদি উড়ে কোথাও চলে যাও তাহলে সে আমাকে বাইকের পেট্রোল খরচ করে তোমাকে খুঁজতে হবে। তৃষা মনে মনে শুধিয়ে উঠল, শালা কোন লেভেলের কিপটা! প্রেম বাইক স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তৃষা চেঁচিয়ে উঠল, এত জোরে কেন? স্পিড কমান। প্রেম তো স্পিড কমাবে না শোনা, তোমার ভয় লাগছে তো তুমি শক্ত করে চেপে ধরো আমায়। তুমি কেন আমাকে স্পিড কমাতে বলছো? দিস ইজ নট ফেয়ার ময়না পাখি। ফার্মেসির সামনে বাইকটা থামাতেই আতঙ্কে তৃষার ভেতরটা কেঁপে উঠল। সে তো এই হাইব্রিড করলাকে ইও জিন্দিগিতেও ভয় পায় না। তবে দেখো, এই মশাই তো প্লে স্টোর থেকে একদিনে তৃষাকে ভয় দেখানোর একেবারে কোর্স করে মাঠে নেমেছে নাঙ্গল চালাতে। নাঙ্গল তো টানা হয় এদের মতো বলদ গরু দিয়েই, নইলে কোন শাস্ত্র আবার গাভী গরু দিয়ে ওইসব করায়। যাই হোক, কথায় কথায় নিজেকে গাভী গরু বলে কত বড় পাপ করলো তৃষা। এখন শাস্তিস্বরূপ প্রত্যুষের বউ হয়ে গেলেই হয়েছে। ছেলে সরকারি চাকরি করে, বিয়ে হয়ে গেলে তৃষার ভালোই টাকা পয়সা হবে। তখন তো আবার এত কষ্ট করে চাকরি খুঁজতেও হবে না। তাছাড়া ওসব চাকরি ফাকরি তৃষার পোষায় না। সে তো কেবল শুয়ে বসে থাকতে চায়। তার সামনে মানুষ খাবার এসে দিয়ে যাবে, সে মুখে তুলে খাইয়ে দিবে, আর সে বসে বসে খালি ফোন চালাবে। আর কি চাই এ জীবনে? তবে বিষয় এখন এইসব নয়। কথা হচ্ছে প্রেম নেওয়াজ ফার্মেসিতে কেন গেছে? খুবই সন্দেহজনক। হাই খোদা, মাইন্ড কয়লার মতন এমন ফকফকা হচ্ছে কেমন করে? তৃষা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। প্রেম ফিরে এলো একটা পানির বোতল নিয়ে। তৃষাকে ওষুধের পাতাটা এগিয়ে দিয়ে বলল, খাবে নাকি? এটা খেলে অনেক বড় বিপদের থেকে বাঁচতে পারবে। মানে এটা অ্যালার্জির ওষুধ, এটা খেলে চুলকানি কমে। মেয়ে, তুমি আমার সুযোগ পেয়ে এত টর্চার করেছো যে সঙ্গে সঙ্গে অ্যালার্জি শুরু হয়ে গেছে। আমার স্ক্রিন কত সেন্সিটিভ ধারণা আছে, তেলে তো এখন খরচা বাড়িয়ে। কত কিপটা আপনি! আমাদের ওইখানে কদুমিয়া নামে এক লোক থাকতো, সবাই তাকে ডাকতো কিপটে কদু বলে। আপনি ভাই তার থেকেও বেশি কিপটা। ও, আর তুমি তো মহিষী। তো দাও, এতটা পদ সঙ্গে করে এনেছি, পেট্রোলের বিলটা দাও। না মানে তোমার চ্যাটাং কথাবার্তা যে ওই আর মানেতে আটকে যায় তা প্রেমের জানা আছে। দেখুন প্রেম ভাই, এমন ভাবে বলে কিন্তু জিদের বসে কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলতে পারি। তুমি শোনো নতুন তো, তাই জানো না প্রেম নেওয়া যে জিদের ভাত কুত্তাকে খাওয়ায়। বি কেয়ারফুল। তৃষা চুপসে যায়। প্রেম একসঙ্গে 3টে অ্যালার্জির ওষুধ মুখে দিয়ে পানি খেয়ে তৃষা একবার তার কঞ্চমনির দিকে তাকায়। পানির প্রতিটি ঢুকেই ওই উঁচু জায়গাটা কেমন ওপর নিচ হচ্ছে। কেমন করে যেন এক মুহূর্তে তার শরীরের লোমকূপগুলো নড়ে চড়ে উঠছে। একটা অদ্ভুত শিহরণ কাজ করে। এই অদ্ভুত শিহরণ কাজ করাটাও তো ভীষণ অদ্ভুত। এই খবিশ লোককে দেখে বরঞ্চ নেগেটিভ ফিলিংস ছাড়া ভেতর থেকে অন্য কিছু আসা ঠিক নয়। প্রেম পানি খাওয়া শেষ করে শিকুচকে তৃষার দিকে তাকিয়ে বললাম, পানি খাওয়ার সময় এত নজর দেওয়া লাগে? ছেলে মানুষ দেখোনি? অবশ্য ছেলে অনেক দেখেছ, তবে প্রেম নজরের মতো বারুদ তো এক পিসে, দেখবে কেমন করে। হয়েছে, নিজের প্রশংসা করতে হবে না। প্রশংসা করলাম কই? ওইসব যেন তেন মানুষের সামনে করলেও সম্মান করা যাবে। তৃষা মুখটা ভেঙচি দিতে প্রেম ফের বলে উঠল, শক্ত করে ধরতে বলেছো বলে এমনভাবে সুযোগ নিয়ে ধরেছ যে এখন শরীরে ভীষণ অ্যালার্জি হচ্ছে। 3টে ওষুধ খাওয়ার পরেও মনে হচ্ছে আরো 2টো খেয়ে 5টা করি। ভাইরাস কোথাকার। প্রেম ভাই, কি? আমি আপনার বাইকটা চালাই। প্রেম এক মুহূর্তে বিচলিত হয়ে বলে, আরে না, লেগে যায় যদি, তখন আমার কি হবে ভেবে দেখেছ? তৃষা থমকে যায়। ও মা, এই লোকের দেখি মন বলেও কিছু আছে। তৃষার কিছু হয়ে যাবে বলে দুশ্চিন্তাও করছে। তা দেখে তৃষা প্রেমকে বললাম, আমি আপনাকে ভুল বুঝেছিলাম প্রেম ভাই, খারাপ ব্যবহারও করেছি। থাক, আপনি বরং বাইকটা চালালেন।
আমি পেছনে বসবো। তৃষা ইমোশনাল হতে প্রেম তৃষাকে ধাক্কা মেরে বাইকের সঙ্গে থেকে সরিয়ে ফেলল। আরে শালি সর, তুই হেলান দিয়ে আমার বাইকের সঙ্গে বসে তার গায়ে নোংরা লাগিয়ে দিয়েছিস। আর তোর লাগলে আমার কি? আমি তো আমার বাইকের কথা বলেছি। তুই চালা থেকে যদি আমার বাইকের গায়ে লাগিয়ে দেস তখন তো আমার বাইকটার কত লাগবে? ওর গায়ে আছড়ে পড়লে তখন আমার কি হবে? সর, ঘেসবি না। তৃষার ভেতরে চুরমার হয়ে গেল। মনে হলো কেউ হাতুড়ি দিয়ে ইমোশনকে একেবারে টুকটুকটু করে দিয়েছে। প্রেম বুকটা বাঁকিয়ে কেবল চোখে সানগ্লাস পরে বলে, আস্তে বসবা ভটকি, তোমার ওজনের জন্য আমার জানামানের নিঃশ্বাস বন্ধ না হয়ে যায়। তৃষা কোনো মতে বাইকে উঠে সে বলে, তোর জানেমানের হাওয়া একবার লিক করেছি না প্রেমের বাচ্চা, আবার করব। এবার সঙ্গে তোরটাও করব। বস্তুগুলা ব্রিজের সামনে বাইকটা পার্কিং করেছে প্রেম। সিগারেট ধরিয়ে ফ্রিকোজকে বলা, দেবে নাকি একটা টান? আমি আবার দয়াশীল তো, কাউকে না দিয়ে কিছু খাই না। খোদার নামে দিয়েই ফেলো টান। ওই যে দেখেন একটা কুত্তা বসে আছে, ওর সঙ্গে শেয়ার করে খান। তুমি তো একই গোত্রের, ওর আর তোমার খাও একই কথা। দন্ডির বক্ষে অস্তমান সূর্যের কমলা রশ্মি গিয়ে গলে ঝরে পড়েছে। তখন বিস্তীর্ণ জলে বিস্তার করছে অগ্নিদৃপ্তি সোনালি আভা। স্রোতের বুক জুড়ে সোনালি আলো ঝিলমিল করছে একেবারে অগণন রত্ন খচিত আয়নার মতো। বাতাসে ভেসে আসছে কাঁচা নদীর গন্ধ, কোথাও শৈবালের মৃদু সোদা সুবাস, আবার কোথাও দূরবর্তী মাঝিদের গর্জন, দূরে কোথাও আবার লঞ্চ স্টিমারে হুইসেল বাজছে। প্রেম সিগারেটে শেষবারের মতো একটা চান বসিয়ে ধোয়ার কুণ্ডলি বাতাসে ছেড়ে দিয়ে বলল, ফিজিওলজির কোনখান থেকে শুরু করি বলো তো? আমি বলেছি আপনাকে শুরু করতে। বলবে কেন? সব কথা বলতে হয় না, কিছু জিনিস নিজ থেকে করতে হয়। ঢং। দেখুন আমি এখন বাসায় যাব, আর আমাকে আপনার ফিজিওলজি শেখাতে হবে না। ওটার জন্য আমি একটা ভালো স্যার দেখে টিউশন নেব। পুরুষ মানুষের কাছ থেকে? তো কোনো সমস্যা? না, আমার কেন সমস্যা হবে? জাহান্নামে যাও তুমি। সবসময় আপনি এমন করেন। সরি না বললে কিন্তু আমি রাগ করে ব্রিজের উপর থেকে ঝাঁপ দেবো, বলে দিচ্ছি। সেটা তো আমি সরি বললে তুমি ঝাঁপ দেবে না শোনা। রাত তখন 11টা বাজে। বিছানায় তখন শিমলা মরার মতো পড়ে নাক ডাকছে তৃষা। এপাশ ওপাশ কিছুক্ষণ ফিরে ফোনটা হাতে নিল। প্রত্যুষকে একটা মেসেজ দিলে সমস্যা কি? সে তো খুব বেশি সময় নষ্ট করবে না, কিংবা জ্বালাতনও করবে না। আজ এমনিতেই মনটা কেন জানি খারাপ। বাড়ির কথা মনে পড়ছে অনেক। তবে তৃষা তার বাবাকে ভালো করে চেনে, সে কখনই তৃষাকে খুঁজবে না, কখনই না। তৃষা একটা দীর্ঘশ্বাস ছেড়ে কি একটা ভেবে প্রত্যুষকে মেসেজ দিয়ে দেয়। কিছুক্ষণের মাথায় প্রত্যুষের রিপ্লাই পেয়ে তৃষার মন নিচে উঠে। প্রত্যুষ লেখে, রাত জাগা পাখির দলে নাম লেখার ইচ্ছে জেগেছে, ঘুমাওনি জি? ঘুমটা যেন কোথায় হারিয়ে গেছে। আমার চোখের পাতা সব ঘুম কে যেন ছিনিয়ে নিয়ে গেল। কল দেই? তৃষা মানা করলো না। আজ জানেন সবটা কেমন অন্ধকার লাগছে। আমি না আপনাকে কিছু বলতে চাই। চাওয়ার মতো কথা কখনো বলা যায় না, বললে তা অন্য কারো কানে পৌঁছে যাবে। তৃষা কিছু একটা বলেও থমকে গেল। প্রত্যুষ ফের বলল, কি যেন একটা বলতে চাইছিলে? থাক, কিছু কথা বললেও বোঝা যায় না। কিন্তু যদি আমি অনুভব করতে চাই? তৃষা সেই কথা শুনে মুচকি হাসল। কিছু একটা বলতে যাবে তার আগে প্রত্যুষ বলল, এই তোমার সঙ্গে একটু পরে কথা বলি, একটা ইমার্জেন্সি কেস এসেছে। তৃষা কলটা রেখে দিল। মনে চোখটা বন্ধ করে একটা শান্তি নিয়ে প্রত্যুষের মুখশ্রী কল্পনা করার চেষ্টা করলো। ভাসলো প্রেমের মুখটা। চোখ সরু করে লোকটা সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। ধ্যাত, আজ রাতের ঘুমটা এবার গেল তার। প্রেম এই রাতের বেলা তৈরি হচ্ছে। পরনে কালো রঙের একটা হুডি, মুখে কালো রঙের একটা মাস্ক পরেছে। কেবল চোখ দুটো দেখা যাচ্ছে, তাতে কত মায়া জড়িয়ে। প্রেম একটু আগেই কালো একটা গোলাপ ছিঁড়েছিল গাছ থেকে, সেটা সে পকেটে রাখলো। নষ্ট হবে তাই রাখলো তার BMW S1000RR এর উপরে। এটাও প্রেমের পছন্দের একটা বাইক। কালো রং ছাড়া অন্য কিছু ভালো লাগে না তার, তাই সবগুলো বাইকের রং কালো। মানুষের যেমন একটা শখ থাকে, তেমনি প্রেমের শখ বাইক কানেকশনের। তেমনি প্রেমের শখ বাইক কালেকশনের। যতগুলো বাইক তার আছে
তাতে একটা শোরুম তো অনায়াসই দেওয়া যাবে। প্রেম হেলমেট পরে আর দেরি না করে এই রাতের বেলা বাড়ি থেকে বের হয়ে গেল। বাইকের শব্দে সিদ্দিক নওয়াজের ঘুমটা ভাঙল। সে উঠে বারান্দায় আসার আগেই প্রেম চলে গেছে। মুখটা কেমন যেন শুকিয়ে আসে সিদ্দিকে। সে কেবল বিড়বিড় করে একবার বলল, আজকে আবারও? রাতে একটা দুঃস্বপ্নে ঘুমটা ভেঙে গেল। এমন ভয়ানক স্বপ্ন কখনো আগে দেখেনি সে। তনিমা আফরোজ দোয়া পড়তে পড়তে ডাইনিং রুমে গেল। গ্লাসে জল ঢেলে খেয়ে বারান্দায় গিয়ে বসল। মেয়েটা তার কই, সে কিছুই জানে না। কেন যেন এমন করলো। তৃষা বাবার তারিকুল ইসলাম ভেতর দিয়ে একটু অন্যরকম। দুনিয়ার সব কিছু সে সহ্য করতে পারবে, তবে অসম্মান নয়। কত আদর যত্ন দিয়ে তৃষাকে মানুষ করিয়েছেন, পড়ালেখা করিয়েছেন, কখনো কোনো কিছুতে বাধাই দেননি। ওর সাথে যখন সবার বিয়ে হয়ে গেল তখনও পড়িয়েছেন মেয়েকে। সেই মেয়ে পরিবারের কোনো সম্মান রাখলো? সব শেষ, সব কিছুই শেষ। বাড়ির মেয়ে যেদিন বাড়ির অসম্মান করে পালিয়ে গেল, সেদিন রাতে তৃষার সব জিনিস সব কিছুই বাড়ি থেকে ফেলে দিয়েছিলেন তারিকুল। মনে ব্যথা পেয়েছেন তো? তৃষাকে সেই দিনই মনে মনে কবরে শুইয়ে দিয়েছিলেন সে। ওই মেয়ে তার জন্য মৃত। বন্ধুদের সঙ্গে কক্সবাজার যাওয়া থেকে শুরু করে কত আবদার রেখেছেন, তার ফল তো পেলেনি। সবাই যখন বলতো, মেয়ে মানুষ এত নাচন কুদন ভালো না, একটা বিয়ে করাইয়া দাও সময় থাকতে থাকতে, তখন তারিকুল মেয়ের হয়ে সাফাই গিয়েছিলেন, তার ঢাল হয়ে গিয়েছিলেন। তৃষার একটাই সমস্যা, যুবরাজ রাজনীতি করে আর সে রাজনীতি তৃষার বড্ড অপছন্দ। আরে বিয়ে করে স্বামীকে নিজের মতো করে গুছিয়ে নিলে তো হতো। রাজনীতি করে তো কি হয়েছে? ওই ছেলের কত ক্ষমতা সেই সম্পর্কে ধারণা আছে। ওই দিন যুবরাজ যখন জিম্মি করেছিল, তাদের তখন লজ্জায় চোখে চোখ তুলে তাকানোর সাহস না পেয়ে পাগলের মতো সব কর্মকাণ্ড করেছে। পাগল ভাবুক, ওই প্রশ্নের তো জবাব নেই, তাই পাগল হয়েই তার চোখে থাকুক। তনিমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। এই রাতটা শেষ হয়ে ভোরের আলো ফুটবে কখন? সাউন্ড বক্সে তখন লো ভলিউমে একটা গান বাজছে, প্রেম আমার, প্রেম আমার। সেই গানের সঙ্গে খেজানো শীষ বাজাচ্ছে আর গুনগুন করছে সে বদ্ধ ঘরটিতে। কালো হুডি পরা লোকটির মুখে এতক্ষণ ভয়ানক দেখতে সেই মুখোশটা ছিল, সেটা সে খুলে টেবিলের উপর রেখেছে। হাতে তার একটা লাল গোলাপ। মুখোশটার মুখের উপর থেকে সরাতেই তার অতি সুদর্শন মুখখানা দর্শন পাওয়া গেল। যেই মেয়েটা ঘরে কোণে বাঁধা অবস্থায় পড়ে আছে, তার এই মুখোশটি দেখে কোনোভাবে বিশ্বাস হচ্ছে না যে এই সুন্দর চেহারার পেছনে লুকিয়ে আছে একটা ভয়াল রূপ। লোকটা তাকে জীবিত রেখেছে, অবশ্য তাকে এটাকে বেঁচে থাকা বলে না। আজ দুদিন তা হলো তার পেটে কিচ্ছু পড়েনি। এখন সামনে যা পাবে তা সে অনায়াসে খেয়ে ফেলতে পারবে। তাই সুদর্শন পুরুষটা কত যত্ন নিয়ে সিগারেট দিয়ে তার শরীরের গোপনীয় স্থানগুলো ঝলসে দিতে একবার পরোয়া করেনি। মেয়েটি প্রশ্ন করেছিল বিধায় তার নিচের ছোট কেচে ওই ঘরের বন্দি করে রাখা একটা হিংস্র কুকুরকে খাইয়েছে। লোকটা মুচকি হেসে উঠে দাঁড়ায়, এক পা দু পা করে মেয়েটির দিকে এগিয়ে এসে হাঁটু গেড়ে বসে চোখের সামনে থেকে চুলগুলো আলতো করে পরম যত্নে সরিয়ে দিয়ে হাতটা ছুঁয়ে বলে, কি করে পারলে? যার সাথে সংসার করবে বলে কথা দিয়েছিলে, তাকে চিরদিনের মতো ছেড়ে অন্য কারোর সাথে বাসরে গা ভাসাতে? লোকটি মেয়েটির হাতের মেহেদির দিকে ভালো করে চাইল। এই রং যে তার মস্তিষ্কের নিউরনে কারফিউ জারি করেছে, ওই রং সে কিছুতে সহ্য করতে পারে না, অসহ্যকর ঠেকছে। মেয়েটির আতঙ্ক তখন যেন আকাশচুম্বী। ভয় আর আতঙ্কের মিশ্র অনুভূতিতে সে স্তব্ধ, কেবল কাঁপছে তার শরীর। মেয়েটির কথা বলার মতো অবস্থায় নেই। ঠোঁটটা কাটার পর মুখ থেকে শুরু করে সব কিছুই ফুলে ফেপে উঠে, তবুও সে গুঙিয়ে গুঙিয়ে কেবল বোঝাতে চাইল, আমায় মেরো না, আমার সংসার জীবনের ফুলটা এভাবে ছিঁড়ে ফেলো না, আমার স্বামীর কাছে ফেরত দাও।
লোকটি এবার আবারও বলে উঠল, অন্য কারোর জন্য মেহেদি পড়তে পারবে না, কিছুতেই না। সে তৎক্ষণাৎ পকেট থেকে চাকুটা বের করে মেয়েটি কিছু ভেবে ওঠার আগে একের পর এক আঘাত বসিয়ে দিল তার হাতের তালুতে। অপরদিকে যেখানে যেখানে মেহেদির রং ছিল সব ঢেকে গেল। কখন যে গতি বেড়ে গেল, শক্তি বেড়ে গেল হাতের চামড়া ভেদ করে। লোকটির সেই দিকে খেয়াল নেই। খেয়াল সেই রগ কেটে যাওয়ার পর মেয়ে সে কখন থেকে কাতরাতে কাতরাতে দম ছাড়ল, তাতে যেন খুনের স্বাদ মিটল না। সে মৃত মেয়েটিকে শুইয়ে দিয়ে গলায় বড় ছুরি খুব বসালো। যতক্ষণ না আলাদা হয় ঠিক ততক্ষণ। গলার থেকে বেরিয়ে আসা রক্তে সে রঞ্জিত, তার এই গন্ধটাই দরকার ছিল। সে ফ্লোরে তবে একটা কাজ করা বাকি। খুনি উঠে টেবিলের কাছে গিয়ে কেসিটা হাতে তুলে নিয়ে সেই গানের তালে তাল মিলিয়ে গলার জোর বাড়িয়ে গাইল। তুমি ছাড়া আছে একা এমন স্বপ্নের লাশ ঘর, ভেঙে যাওয়া এই বুকের পাঁজর, শুধু নুরু প্রান্তর। তবু প্রেম এসে ভালোবেসে আজও দেখা দিয়ে যায়, যে ছুতে চাই আমি হাত বাড়াই, কেন দূরে সরে যাই। প্রেম আমার, ও প্রেম আমার। গান গাইতে গাইতে গোড়া থেকে চুলগুলো কেচে নিয়ে বললাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের ভবনের সামনে দাঁড়িয়ে আছে তৃষা। আজ একটা প্রোগ্রাম আছে। কত মানুষ কত রং ঢং করে সেজে এসেছে। তৃষা গাছের সামনে দাঁড়িয়ে শিমলার সঙ্গে তাদের সমালোচনা করছে। একটা মেয়ে একটু আগে সামনের গাছটার সামনে দাঁড়িয়ে ছবি তুলছিল। তাকে দেখে তৃষা শিমলাকে বলল, দেখ দেখ, মেয়েটা নিজেকে দীপিকা ভাবছে, লাগছে তো হিরো আলমের বউ। খালি সাজলেই হয় না, সে ভাবছে তাকে কত সুন্দর লাগছে না মনে হয়। বলেই দুজনে কি যে হাসি। পাশে দুটো ছেলে ছিল। তাকে দেখে শিমলা তৃষাকে বলল, এই তৃষা, ওইটা তোর আর এটা আমার। না না, তুই রেখে দে, আমি ভালো হয়ে গেছি। সে কি রে, কেমন করে হলি? কারো দর্শন পেয়ে ভালো হয়ে গেছি রে, এখন ওই বান্দাকে পেলেই হয়। তৃষা তার ওড়নাটা নাড়িয়ে নাড়িয়ে কথা বলছিল। হঠাৎ অনুভব করলো কেউ তার ওড়নায় পেছন থেকে হাত দিয়েই। ওই শালা প্রেম নিশ্চয়ই। আজকে সে প্রেমকে এমন একটা খুশি দেবে না, একেবারে বংশের ভবিষ্যৎ অন্ধকারী হয়ে যাবে মাইরে। তৃষা গালি দেওয়ার জন্য জেনে পেছনে তাকাতেই দেখলো একটা কালো মতন ছেলে তার ওনারা টেনে ধরেছে। তার সঙ্গে আরেকটা ছেলে আছে। তৃষা রেগে কিছু বলতে যাবে তার আগে পাশের ছেলেটা বল, বেশি তেজ এখানে চলে না। আমাদের ভাই রাজনীতি করে। ছাত্রলীগ চেনো মেয়ে? ছাত্রলীগ নাকি ঘাতক লীগ তাতে আমার কি? রাজনীতির কোনো চ্যাপ্টারে বুঝি লেখা আছে মেয়ে দেখলেই ওড়না টেনে ধরতে হবে? না, তবে তুমি চাইলে চ্যাপ্টার আমি নিজেই তৈরি করতে পারি। ওড়না ছাড়েন, নইলে দুনিয়া ছাড়িয়ে দেব। ছেলে দুটো হেসে উঠল। ততক্ষণে সেখানে মানুষ জড়ো হয়ে গেছে। সবাই কেবল দেখছে, কোনো রকম সাজের জন্য এগিয়ে আসে না। তৃষা একবার চারিদিকে তাকালো। এটা কি শুটিং চলছে নাকি? মেজাজটা তার গরমই হয়ে যায়। শিমলা কি করবে বুঝতে পারছে না। তৃষা ওড়নাটা ছিনিয়ে নিতে যাবে তার আগেই ছেলেটা ওড়না ছেড়ে দিয়ে পাশের ঝোলকে বলল, আজকে রাতে আমার রুমে একেই পাঠাবি। তেজ কতখানি একটু মেপে দেখতে হবে না? তৃষা কিছু বলতে যাবে তার আগে ছেলেটার কাঁধে কেউ একজন হাত রাখলো। ছেলেটি পাশ ফিরে তাকাতে আবিষ্কার করলো প্রেম নেও আজকে। প্রেম সকলের সামনে তৃষার দিকে সরু চোখে তাকিয়ে বলল, আরে হ্যাঁ, নেতা সাহেব নাকি? এটা গ্রমে নিয়ে যাবেন? রুচি দেখছি আপনার মাটির নিচে চলে গেছে। ওর থেকে তো ওর সাথেটাই ভালো। শিমলা ভয়ে আরো চুপসে গেল। তৃষার তখন রাগ আর ঘৃণায় চোখ দিয়ে জল পড়ছে। দুর্বলতা আর ভয় সেই জলের উৎস নয়, বরং রাগ সেই জলের উৎস। প্রেম সেই জল দেখে আরো হাসল। ছেলেটির কাঁধে চাপড়ে মেরে বলল, এমন তেজ মেপে দেখবে ভাই যেন চিৎকার করার ক্ষমতা হারিয়ে ফেলে। মেয়ে মানুষের এত দিমাগ কিসের? দিস ইজ অ্যাবসলিউটলি ফাকিং রং। ছেলেটির কাঁধে চাপড় মেরে বলল। দুজনের চোখ তখন একে অপরের দৃষ্টি মিলেছে। একজনের চোখে উপহাস, অন্যজনের চোখে
জলে তীব্র ঘৃণা।